এদিকে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের পর এখন ডক্টর ইউনূসের বাসভবনে প্রভাব পড়ে। ডক্টর ইউনূস আয়নাগর সবার সামনে আনাতে অনেকেই তার উপরে কেঁপেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে আওয়ামী লীগ কর্মী এবং সাধারণ জনগণ। ডক্টর ইউনূসের কপাল পুড়েছে। আয়নাগর দেখতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউটিউবার কাফির বাড়িতে আগুন। স্যার, আপনাকে কিন্তু আমরাই সমর্থন করেছি, আমরাই ভালোবেসেছি, আমরাই চিন্তা করেছি, আমরাই ক্ষমতায় বসিয়েছি। আর আপনি ভিআইপি গাড়িতে চলছেন আর বসে বসে মানে ফন্দি করতেছেন নাকি? হ্যাঁ, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য যা যা দেখুন কি ভয়ঙ্কর রূপে সাধারণ জনগণরা খেপেছে এবং তারা কিন্তু ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে। আপনারা সবকিছু দেখতে পারবেন কেন সাধারণ জনগণ এই আয়নাগরকে সামনে আনার পর তারা খেপেছে। প্রিয় দর্শক, সারা দেশের মানুষ এখন একটা বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে ঐতিহাসিক আয়নাঘর। ৩২-এর আয়নাঘরের অভাবনীয় সাফল্যের পর সরকার রাতারাতি জিরো থেকে হিরো কন্টেন্ট ক্রিয়েটর কাফি। নতুন তিনি লিখানো কবিতা। তো তার বাড়িতে যে ঘটনা ঘটেছে, তিনি বলছেন যেটা ৩২-এর ঘটনার প্রতিশোধ। আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের আয়নাঘর এখন আবার অনেকটা বিশ্বাস আর অবিশ্বাসের আয়নাঘর। এই আয়নাঘর নিয়ে নানান ধরনের নানান আলোচনা হচ্ছে। এবারে আমাদের জোকার নাম্বার 1 ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দেশি বিদেশি সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে বেরিয়েছে। তাই ইউনূস বাবা আয়নাঘর যখন এখানেই ছিল, এত ধারে কাছেই ছিল, মানে বাড়ির পাশেই ছিল, তখন এই 7 মাস পর কেন বিল থেকে বেরিয়ে আয়নাঘর দেখানো হচ্ছে গণমাধ্যমকে? 6 মাস পরে আমাদের সৎখর মহাজন ইউনূস একজন প্রিম্যাচিউর বেবি আয়নাঘর সাজিয়েছেন বাংলাদেশে। এটাকে আমি বলবো যে মানুষের সন্তান প্রসব করে 10 মাস 10 দিন পরে, আর ইউনূস করেছে সেটি 6 মাস পরে। কি অর্জিত হলো? একটা জীবন ছড়ে গেল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল আইসিইউতে। অপরদিকে কাফির বাড়িতে আগুন জ্বলছে। মৃত্যু নিয়ে আন্দোলন হবে। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর আন্দোলন হবে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে যেই পরিস্থিতি চলতেছে, একদিকে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, অন্যদিকে ডক্টর ইউনূস সবার সামনে আয়নাঘর প্রকাশ করায় তার উপরে অনেক প্রভাব পড়েছে, তার উপরে সাধারণ মানুষও কেঁপেছে। গাইজ, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সব কিছুই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন কিভাবে সাধারণ মানুষরা কেঁপেছে, ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়েছে। মানে কাফির বাড়িতে আগুন দেওয়ার পরই ডক্টর ইউনূসের বাসভবনের দিকে সবাই যাচ্ছে এবং সবাই রাজপথের মধ্যে মিছিল দিচ্ছে। আমরা ঘটনাস্থলে থেকে অনেক কিছু রেকর্ড করেছি, সব কিছুই আপনাদের সামনে এক এক করে দেখাবো। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই বিষয়গুলো নিয়ে, মানে আয়নাঘরের বিষয় নিয়ে। আয়নাঘরের সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন, কি বলেছেন ডক্টর ইউনূস। অন্যদিকে মানে কাফির বাড়ির আগুন, ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়তেছে, তার বাসভবনের দিকে যে সাধারণ মানুষ যাচ্ছে, সব কিছু দেখতে পারবেন। আসুন দেখে আসি। রাতারাতি জিরো থেকে হিরো কন্টেন্ট ক্রিয়েটর কাফি। নতুন তিনি লিখানো কবিতা। তো তার বাড়িতে যে ঘটনা ঘটেছে, তিনি বলছেন যেটা ৩২-এর ঘটনার প্রতিশোধ। তো প্রকৃতি প্রতিশোধ নিবেই, আপনি যা করবেন আপনার উপর তা ফিরে আসবে। এটা হয়তো একটু বুঝতে সবারই লেট হয়, তবে আমাদের আলোচনার বিষয়টা ওইখানে না। আমি একটু আশ্চর্য হয়েছি, বা অনেকে, আমি নিজেও আইডিগুলার ভিজিট করছি, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। কাফি এই জুলাই অভ্যুত্থানে খুবই ফ্রন্ট লাইনে থাকা কিন্তু একজন ব্যক্তি। তার বাড়িতে যে আগুন লাগলো, সারা বাংলাদেশের মিডিয়া কথা বলেছে, নিউজ করেছে, রিপোর্ট হয়েছে, কিন্তু সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তাদের ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে একটা পোস্টও আমি এই কাফির উদ্দেশ্যে পাই নাই। এখন হতে পারে অন্য কোনো টেলিভিশন টক শোতে তারা হয়তো কথা বলেছেন, কিন্তু বিষয়টা নিয়ে যারা ছাত্র জনতা আছে তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ, অথবা বিষয়টা একটু কেমন জানি হয়ে গেল না, যে কাফির বাড়িতে আগুন লাগছে, ৩২ ভাঙ্গার সময় ফ্রন্টলাইনে নেতৃত্ব দিছে, যেটা ছাত্র জনতার যারা নায়ক আছেন সার্জিস হাসনাতদের চাওয়া ছিল, তারা সেখানে যায় নাই, কিন্তু তাদের কাজটাই এই কাফিরা ঘটাই দিছে। আবার সেই কাফিদের বাড়িতে আগুন লেগে গেছে, কাশেম মরে গেছে, কাশেমের জন্য কিন্তু রাজপথে নেমে গেছে এবং আওয়ামী লীগকে ব্যান করার জন্য তারা সেখানে প্রতিবাদ করছে। কিন্তু কাফির বাড়ির উদ্দেশ্যে ভিজিট তো করেই নাই, কোনো একটা পোস্ট নাই। আসলে এই ঘটনাটা কি? তবে সার্জিস এবং হাসনাতরা কাফির ব্যাপারে কথা বলুক না বলুক, আমরা দেখছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কাফিকে খুব বড় ধরনের একটা
আশ্বস্ততা করেছে। আমি মনে করি এই মুহূর্তে এটাতে কাফির জন্য কপাল খুলে যাওয়ার মতন। তবে কপাল খুলে যাওয়ার মানে এই না যে টাকা পয়সা ধন দৌলত, এটা না, মোটামুটি একটা হিউজ পপুলারিটি হয়েছে। নাম্বার 2, তার পরিবারের পাশে নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু একটা দায়িত্ব নিয়েছে। একটা ছবি আপনার স্ক্রিনে এক অংশে দেখেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ইভেন সেনা সদস্যরা আশ্বস্ত করেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত, যে সকল অপরাধীরা, তাদেরকে দ্রুত তদন্ত করে আপনার আইনের আওতায় আনা হবে। তো ঘটনার পরপরই কাফি এক সংবাদ সম্মেলন করে এই ঘটনার প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে দায়ী করেন। কেন? যে 32 নম্বর আমি ভাঙছি, সেইটার বিপরীতেই আসলে আমার বাড়িঘর ভাঙা হয়েছে। এরপর আমরা দেখেছি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, তারপর বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা সবাই কিন্তু সেখানে পরিদর্শনে গিয়েছেন। আর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বলছেন যারা অপরাধী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আর বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জনগণের সাথে আছে, কাফির সাথেও আছে। আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে এখানে যতটুকু নিরাপত্তা দরকার সেই নিরাপত্তার তারা ব্যবস্থা করবে। আর সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা যে দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। কিন্তু যেখান থেকে আমরা বলতে চাই যে এখানে কাফি যে আলটিমেটাম দিচ্ছে 7 দিনের, তার বাড়িকে রিবিল্ড করা, আমার ধারণা এখানে কিছুটা হলেও সে পেয়ে যাবে। তার বাবার দিনের যে টিনের ঘরটা ছিল, নাকি টিন শেড বিল্ডিং ছিল, আই ডোন্ট নো, দেখা মনে হচ্ছে টিনের ঘর ছিল। তো এখানে কাফির চাহিদা হচ্ছে এখানে নতুন একটা ঘর সরকারি উদ্যোগে দিতে হবে, ইভেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো নিরাপত্তার ইস্যুটা আমরা দেখেছি সেনাবাহিনী তারা দায়িত্ব নিছে, অপরাধীদেরকে ধরারও দায়িত্ব নিছে, পুলিশও নিচ্ছে, ডিবিও কাজ করছে। বাট এর পাশাপাশি সার্জিস এবং হাসনাত কেন আসলে কাফির ইস্যুটাতে একদম নীরবতা পালন করছে? আমি দুঃখিত যদি এমন হয়ে থাকে যে তারা কোনো গণমাধ্যমকে সাক্ষাৎ দিছে, এই ব্যাপারে কোনো বক্তব্য দিছে, হয়তো এটা আমার নজরে পড়ে নাই। বাট তাদের যে ভেরিফাইড ফেসবুক আইডি, যেখান থেকে তারা সবকিছু ডাক দেন, যেমন গতকালকে থেকে আজারি হুজুরের সাথে সার্জিসের ছবি এটা তিনি পোস্ট করছেন, কাসেমের মৃত্যু নিয়ে পোস্ট করছেন। সার্জিস একসময় ছাত্রলীগ করতো, সেটার সাফাইয়ের পক্ষে একটা পোস্ট আছে, সেটা তিনি শেয়ার করছেন, হাসনাদও করছেন, আওয়ামী লীগকে ব্যান করে নিয়ে তারা কথা বলছেন। কিন্তু কাফির ইস্যুতে গত 24 ঘন্টায় বা আজকে 36 ঘন্টা সময় হয়েছে কোন রকম পোস্ট আমরা পাই নাই। এগুলা খেয়াল রাখতে হবে সার্জিসদের, হ্যাঁ, যে আন্দোলনের সময় যারা এখানে স্টেক হোল্ডার ছিল তাদের প্রত্যেকের বিষয়গুলোকে মূল্যায়ন করতে হবে। দেখা যাক কাফির বাড়িতে কি প্রাসাদ ওঠে না কি ওঠে। আর সেনাবাহিনী নিরাপত্তার জায়গাটা যত নিশ্চিত করছে, হয়তো কাফি আগামী 7 দিনের মধ্যে রাস্তায় নামবে। ইউনূস সরকারকে 60% ব্যর্থ সরকার বলে সে বলছে। আর কাফি কি মাল, কি মাল, এখন কি মাল সেটা 7 দিন পরে দেখা যাবে। আমরাও অপেক্ষা আছি কাফি কি মাল। আজকে আমরা একটি বিষয় দেখলাম যে 6 মাস পরে আমাদের সৎখর মহাজন ইউনূস একজন প্রিম্যাচিউর বেবি প্রসব করেছেন, একটি আয়নাগর সাজিয়েছেন বাংলাদেশে। এটাকে আমি বলবো যে মানুষের সন্তান প্রসব করে 10 মাস 10 দিন পরে, আর ইউনূস করেছে সেটি 6 মাস পরে। আবার সেই সন্তানটি হচ্ছে মৃত সন্তান প্রসব করেছে। মৃত সন্তানটি কি, যে 6 মাস পরে ইউনূস আয়নাগর জাতির সামনে উপস্থাপন করেছে। এই যে আমরা বলেছিলাম যে কোথায় সে আপনাদের আয়নাগর, কোথায় সে 26 লক্ষ ভারতীয় নাগরিক যারা চাকরি করে, এই সে এখন 6 মাসে আয়নাগর তৈরি করেছে এবং দেশ ও জাতির সামনে আয়নাগর উপস্থাপন করেছে। আর অল্প কিছুদিনের মধ্যে 26 লক্ষ ভারতীয় লোক প্রকাশ করবে, সেটার জন্য কাজ চলতেছে, আপনাদের সামনে উপস্থাপন করবে। নাটক প্রিয় কম করো, এই নাটক বাংলাদেশের জনগণ খায় না। বাংলাদেশের মানুষ আপনাদের কাছে আজকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে দেখেন, এই বাঙালি জাতির আমাদের কত বড় দুর্ভাগ্য যে একটি রাজনৈতিক দলের প্রধানকে, বঙ্গবন্ধু কন্যাকে প্রতিহিংসাপরায়ণভাবে ফাঁসানোর জন্য
রাষ্ট্রের টাকা খরচ করে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে, জনগণের ট্যাক্স বাড়িয়ে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে, রাষ্ট্রের টাকা খরচ করে বিভিন্ন জায়গায় আয়নাঘর বানানো হলো। এই যে গুজব ছড়িয়েছিল আয়নাঘর আয়নাঘর, সে আয়নাঘরটি প্রমাণ করার জন্য আজকে আয়নাঘর জাতির সামনে উপস্থাপন করেছে। প্রিয় দেশবাসী, আপনাদের বুঝার বিষয়, জানার বিষয়, দেখেন এই জাতির জন্য, দেশের জন্য শেখ হাসিনা কি করেছে আপনাদের জন্য, আর এই সৎখুর মহাজন ইউনূসরা কি করছে। শেখ হাসিনা আপনাদের সামনে নিয়ে এসেছে পদ্মা সেতু, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের যোগাযোগ ব্যবস্থার জন্য শেখ হাসিনা পদ্মা সেতু তৈরি করেছে। আর আপনাদের জন্য, এই জাতির জন্য আপনাদের টাকা খরচ করে, ট্যাক্সের টাকা খরচ করে একটি রাষ্ট্রীয় প্রধানকে, দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসানোর জন্য ইউনূস কি করছে? আয়নাঘর বানাচ্ছে। এই হচ্ছে ইউনূসের 6 মাসের উন্নয়ন। এই ইউনূসের 6 মাসের উন্নয়ন শুধু একটি না, আরেকটা উন্নয়ন আছে। সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর ধানমন্ডির স্মৃতি বিজড়িত 32 নম্বর বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এটি তার আরেকটি উন্নয়ন। এই হচ্ছে বাংলাদেশে বর্তমানে সৎখুর মহাজন ইউনূস বাহিনীর উন্নয়ন প্রকল্প। আয়নাঘর, 32 নম্বরের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, সারা বাংলাদেশে মানুষের, এমপি মন্ত্রীদের, আওয়ামী লীগ নেতাদের এবং সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া, এগুলো হচ্ছে ইউনূস বাহিনীর উন্নয়ন। আর আমি আরেকটি কথা বলি ইউনূসকে, সৎখুর মহাজন ইউনূস, এটি সুদের ব্যবসা না, এটি রাষ্ট্র পরিচালনা করা, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের ব্যাপার। আপনি একটি আয়নাঘর উপস্থাপন করতে, একটি আয়নাঘর বানাতে আপনার 6 মাস লেগে গেল। এখন চিন্তা করেন যে আপনার পদ্মা সেতু বানাতে গেলে আপনার কত বছর লাগবে। তাই এই জাতির কাছে আমার প্রশ্ন, আপনারা শুধু বিবেচনা করবেন, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। যেখানে ইউনূস বানায় আয়নাঘর, সেখানে শেখ হাসিনা বানায় পদ্মা সেতু। যখন ইউনূস ধানমন্ডি 32 নম্বর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সেই জায়গায় শেখ হাসিনা বানায় কর্ণফুলী টানেল। যেখানে ইউনূস মানুষের বিধবা ভাতা কেড়ে নেয়, সেখানে শেখ হাসিনা মানুষের বিধবা ভাতার ব্যবস্থা করে। ইউনূস মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে, জোতাপেটা করে, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চাকরি ব্যবস্থা করে। ইউনূস যেখানে টিসিবির কার্ড সুবিধা কেড়ে নেয়, শেখ হাসিনা মানুষের টিসিবি পণ্য যাতে মানুষ কিনতে পারে সেজন্য টিসিবি কার্ড প্রদান করে। ইউনূস মানুষের বিধবা ভাতা কেড়ে নেয়, শেখ হাসিনা মানুষকে বিধবা ভাতা দেয়। ইউনূস মানুষের বয়স্ক ভাতা কেড়ে নেয়, শেখ হাসিনা মানুষকে বয়স্ক ভাতা দেয়। এই হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য। তাই আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বাংলাদেশে আপনারা কি এইরকম জঘন্য ধ্বংসকারী সৎখুর মহাজন ইউনূসকে চান, না শেখ হাসিনাকে চান? আপনারা যদি মনে করেন যে না, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মহানায়ক হচ্ছে শেখ হাসিনা, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আবারও প্রধানমন্ত্রী করে। আপনারা দেখেছেন আপনাদের সামনে আজকে দেশ ও জাতির সামনে কি তামাশা করছে আপনাদেরকে। আপনাদের নিজেদের সম্পদ, নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে আজকে আয়নাঘর বানিয়ে কি এক তামাশা করছে বাংলাদেশে, কি লীলা খেলা করছে। বঙ্গবন্ধুর বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাঙা হচ্ছে, কি তামাশা এই বাংলাদেশ নিয়ে। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে তামাশা বন্ধ করি। জয় বাংলা। ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত, তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি কি। এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয়, মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত, তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস, কত বড় লোমহর্ষক ঘটনা, কত বড় বিভৎস ঘটনা, কত বড় খারাপ ঘটনা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোন শাসকদের আমলে আমরা শুনতে পারিনি। মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা, সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার সেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমান আল আজমি কিংবা
মীর কাসেম আলীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন 800 ঘর আছে, আয়না ঘর এই 800 নয়, তারও অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে। আমার তো মনে হয় এখন সময় এসেছে, একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়না ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য, কারণ এই আয়না ঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে, কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি। আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো, কি অন্যায় আচরণ করত, কি জুলুম আচরণ করত, সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম। আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে, ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে 2 বছর, 5 বছর, 1 বছর, 3 বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দী না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না, তাদের বিচার করা যাবে না। আয়না ঘরের নাম শুনেছেন, কিন্তু সচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি। কিছু কিছু মানুষ দেখে এসে যে বিভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে, সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে। কি বিভৎস চিত্র ছিল গত 16টি বছর। সারা বাংলাদেশে 800-রও অধিক আয়নাঘর শেখ হাসিনা তৈরি করেছিলেন। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। গতকালকে তিনি যখন সচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন, তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে, জল বেয়ে পড়ছে, কেউ কান্না করছে, কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে। আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে সচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন, এই রুমে আমি ছিলাম, ঠিক এখানেই আমি ছিলাম, ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। দীর্ঘ 8 বছর 10 বছর পর্যন্ত, কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়নাঘরের ভিতরে বন্দী ছিলেন, সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বিভৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে, নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে, নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাজনীতি থেকে বিচ্যুত করে, চাকরি বাকরি থেকে বিচ্যুত করে, সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়। আমরা গুমের কথা শুনেছি, খুনের কথা শুনেছি, কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি। কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে যেটা, যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না। ভুলবেন কি করে? যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে ওই আয়নাঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, মানুষের সাথে চলতে দেওয়া হয়নি, সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না। স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে, নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য, অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে, সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা। একটা বার চিন্তা করে দেখেছেন, যেই শেখ হাসিনা আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ, তিনি কাউকে খুন করেন না, তিনি কাউকে গুম করেন না, তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না, এখনো বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু সাঈদের সেই মৃত্যুর রহস্য। এআই দিয়ে শুধুমাত্র আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয়, পাশাপাশি আপনার মুগ্ধকে পর্যন্ত মিথ্যা বানোয়াট, মানে বিভ্রান্তমূলক তথ্য যে মুগ্ধকে হত্যা করেছে মুগ্ধর বন্ধুরা। এই যদি হয় একজন সাবেক স্বৈরশাসক বলেন, একজন সাবেক কুৎসক শাসক বলেন, এই কুৎসিত চেহারার শেখ হাসিনা তিনি এইভাবে করেই জাতিকে বিভ্রান্ত করছেন। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সব কিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা।
আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলোকেই ডেকে এনে এখন যদি কেউ একটা বার একটু ন্যায় ইনসাফ কায়েম করে দিতে পারতেন, যে তাদেরকে আয়নাঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও। আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়নাঘরে এত কষ্টের দরকার নাই, ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও। যেমন আগে যারা আয়নাঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না, কোথায় আছে কি আছে কেউ জানে না। এই আয়নাঘরগুলো এমনভাবে করা উচিত যেই আয়নাঘরে শেখ হাসিনা সহ তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনে সামনে গ্লাস ফিট করে দিন, 5 ওয়াক্ত খাবার দিন, তারপরেও আয়নাঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন। যদি তারা একবার এই আয়নাঘরে ঢুকে, পরিবারও জানবে যে শেখ হাসিনা এখানে থাকে, ওবায়দুল কাদের এখানে থাকে, তাদের হাসান মাহমুদ এখানে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে, এই সাবেক সকল আমলা এমপি মন্ত্রী যারা যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ খুনের সাথে সম্পৃক্ত তারা কোথায় থাকে এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন, তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল, কতটা লোমহর্ষক কাজ তারা করেছে সেটা একবার হলেও তারা চিন্তা করতে পারবে। কিন্তু যে এখানে ঢুকবে না সে ভাবতেও পারে না। কেউ কেউ বলছেন 800 নয় তারও অধিক আয়নাঘর সারা বাংলাদেশে আছে। টাইটেলটা আমরা বেশ কিছু কমেন্টকে অবজার্ভ করে এটা আমরা টাইটেলটা নির্ধারণ করছি। একটু বিশ্লেষণও করতে চাই। কাফির বাড়িতে গেল রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এমনকি যখন আগুন দেওয়া হয় তার পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ছিল। তার দাবি বা তার বাবার দাবি বাহির থেকে দরজা আটকে ভেতরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো তারা কিভাবে বের হয়ে গেলেন? যে যেমনে পারছে ঘরের দরজা টরজা ভাঙা তারা বের হয়ে গেছেন। তো এরপরে তাদের বিভিন্ন ফুটেজ মানে বাবার তারপর কাফির আমরা গণমাধ্যমে একের পর এক দেখছি। তো কেউ কেউ বলছেন যে কাফি গণমাধ্যমে যে বক্তব্যটা দিচ্ছেন যে 7 দিন সময় দিয়েছেন, এই 7 দিন তিনি কি কি কাজে সময় দিচ্ছেন? একটা দিচ্ছেন হচ্ছে যে তার বাড়িতে যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা। আমরাও মনে করি যে 7 দিনের মধ্যেই কাফির বাড়িতে যারা আগুন দিছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। তবে কাফি একটা জিনিস ভালো করছে, কোনটা? তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল আপনি কাউকে সন্দেহ করেন কিনা, মানে ছাত্রলীগ যুবলীগ এলাকার কাউরে। তো কাফি বলছে যে ভাই মিশা কথা কইতে পারবো না, আমি দেখি নাই তো আমি কারোর কথা বলতে পারবো না, পুলিশ এটারে তদন্ত করবে। নাম্বার 2, কাফি বলছে যে আমার এই যে ঘরটা ছিল এই ময়লা আবর্জনা পোড়া ধ্বংসাশেষ সরিয়ে এখানে নতুন একটা ঘর করে দিতে হবে ইউনূস সরকারের। এই বক্তব্যটা আসার পর আমাদের যে কমেন্টে আপনি যদি দেখেন তখন আসা হয়েছে কি যে আগুনটাকে আসলে লাগছে নাকি কাফির পরিবার নিজেরাই লাগাই দিয়ে সরকার থেকে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কাফি নিজেই মনে হয় তার পরিবারের মধ্যে তারা কেউ ঘরে ছিল না, সবাই বাইরে এসে টেকনিক্যালি আগুন লাগাই দিছে। তার বাবার শরীরে কোনো মানে অগ্নিকাণ্ডের এই যে ঘরের মধ্যে তিনি ছিলেন আগুন লেগে গেছে, সে অগ্নিদগ্ধ ঘর থেকে তারা বের হইলেন। তো কেউ আহত হইল না, কেউ কোনো রকম হাসপাতাল যাওয়া লাগলো না, সবাই একদম সুস্থ আছে। তার মানে বাহিরে তারা ছিলেন, ভেতরে আগুন লাগাই দিয়ে একটা নাটক করছেন কেন? সরকার থেকে ঘর নেওয়ার জন্য। এরকম আমাদের কমেন্টে অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে ঘটনাটা কি তাই? না, ঘটনাটা তাই না। বলে ভাই আপনি কি ছিলেন সেখানে উপস্থিত নাকি আপনি কাফির পক্ষ নিচ্ছেন? কাফির পক্ষ না, আপনি খুব সিম্পলি একটা হিসাব করেন। কাফির কিন্তু মোটামুটি ইনকাম সোর্স আছে, খারাপ না ভালো, সে কিন্তু একটা দামি গাড়ি দৌড়ায়, এটা মাথায় রেখেন। শহরে ভালো একটা ফ্ল্যাটে থাকে, তার বাবা একটা চাকরি করেন। একটা ঘর মানুষের ধরেন অনেক টাকা হয়, কিন্তু সে তার ভিটামাটি ঘর এগুলো কিন্তু ভাঙ্গা চুরা ফেলে না। হয়তো অ্যাপার্টমেন্ট কিনে পাশে একটা নতুন বিল্ডিং করে। একটা ঘর মানে একটা মানুষের পুরা জীবনের স্মৃতি। এখন মানে ভাইরাল হবার জন্য অথবা সরকার থেকে একটা ঘর পাবার জন্য নিজের বাড়িতে কেউ আগুন লাগাই দিবে, আমি মনে করি এতটা ন্যাক্কারজনক ঘটনা অন্তত কাফির দ্বারা করা সম্ভব না। এতটা ন্যাক্কারজনক আমার এটা কোনোভাবেই বিশ্বাস হয় না। তো এটা যারা বলছেন তারা কারা? বেসিক্যালি তারা আওয়ামী লীগের অনুসারী। তাদের কাছে কাফি একটা বড় কালপ্রিট। কেন? জুলাই অভ্যুত্থানে কাফি একটা বড় ভূমিকা রাখছে। আবার গেল 32-এ যেদিন ভাঙচুর হলো কাফি খুব এনজয় করছে। তো এনজয়ের শাস্তি নগদে কিন্তু পাওয়া গেছে, এটা আলাদা ইস্যু। কিন্তু নিজের ঘরে নিজে আগুন দিয়া দিবে, জ্বালাই ফেলবে একটা বাড়ি পাওয়ার লোভে, এটা আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ,
কাফির এই জায়গাতে একটু বক্তব্য দেওয়ার সময় মাথা খেলানো উচিত ছিল। সে যখন সে বলছে যে একটা ঘর আমারে করে দিতে হবে সরকারের মাধ্যমেই, তখন হয়তো এটা নিয়ে এই আলোচনাটার সুযোগ আসছে, এছাড়া কিন্তু আসা নাই। আবার অনেকে বলছেন যে কয়েল জ্বালায় সবসময় ভিডিও বানায়, হয়তো মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশে অনেক জায়গায় ঘটে, সিগারেটের আগুন থেকে নানান ঘটনা ঘটে, কিন্তু পরিকল্পিতভাবে তার এই বাড়িতে আগুন লাগানো হয়েছে, এটা কাফির দাবি। আর আপনারা যারা মনে করার চেষ্টা করছেন বা বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে কাফির নতুন ঘর পাওয়ার জন্য নিজের ঘরে নিজে আগুন দিয়ে দিছে, এটা আসলে কখনোই বিশ্বাসযোগ্য একটা ইস্যু না। অন্তত কাফির পজিশন থেকে যতটুকু আমরা এই ছেলেটারে চিনি, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিত্তিতে পছন্দ অপছন্দের ইস্যু থাকতেই পারে, কিন্তু নিজের বাড়িতে নিজে আগুন লাগাই দিব, এত পাগল নিশ্চয়ই কাফি হয় নাই। বা একটা ঘর সরকার করলে কত দিব? সরকার তার ডুপ্লেক্স করে দিত না, 2, 4, 5, 10 লাখ। তো কাফির যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে তার মাসে 10-20 লাখ টাকা এমনি ইনকাম করে, বুঝতে হবে। তো এইসব সামান্য পয়সার জন্য সে এরকম ঘৃণ্য কাজ করবে না। তারপরেও তদন্ত হচ্ছে, নিশ্চয়ই সত্য বের হয়ে আসবে। আলোচনা সমালোচনা, তর্ক বিতর্কের আয়নাঘর এখন আবার অনেকটা বিশ্বাস আর অবিশ্বাসের আয়নাঘর কিনা। এই আয়নাঘর নিয়ে নানান ধরনের নানান আলোচনা হচ্ছে। এবারে আমি যেদিন কথা বলছি সেই 12 ফেব্রুয়ারি 2024-25 এসে, সেই দিন আয়নাঘর আলোচনায় ডক্টর ইউনূসের কারণে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর দেখতে গেছেন। এটা এক অর্থে দেখলে যে একজন নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী, তিনি দেখতে গেছেন। কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, সেখানে এইভাবে দেখাচ্ছে, দেখতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দেখতে গেছেন, যার সরকার মূলতই বলা যায় যে আওয়ামী লীগের একেবারে ঘোর শত্রু, এরকম, বা আওয়ামী লীগ তার ঘোর শত্রু, সেই প্রেক্ষাপট। এবং আয়নাঘরকে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক বেশি প্রকাশ করাটাও আমি খুব অন্যায় দেখবো না, কারণ এখানে তো প্রকাশ্য শত্রু তারা, আওয়ামী লীগ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যাই হোক, বিশ্বাস অবিশ্বাসের আয়নাঘর কেন বলছি, নানান কথা সোশ্যাল মিডিয়ায়, কেন এখানে ফ্যান, কেন এখানে নতুন টয়লেট, কেন নতুন করে প্লাস্টার করা বা নতুন দেয়াল করা, এরকম কথাবার্তা অনেকে সোশ্যাল মিডিয়া অনেকে লিখছেন। বিএনপি কেউ দেখছি দেশের বাইরে থেকে বিভিন্ন কিছু লিখছেন। এই সময় আমরা কেন বলছি যে প্রশ্ন, কেন প্রশ্নগুলো উঠেছে ভিন্ন দিক থেকে। আয়নাঘর নিয়ে ওঠার পাশাপাশি আয়নাঘরের যে পরিদর্শন, এই পরিদর্শন নিয়ে প্রশ্ন তুলে বিবিসি একটি রিপোর্ট করেছে। সেই রিপোর্টটিতে আপনাদেরকে আগে একটু আমি চোখ বুলাতে চাই। বিবিসি সেই রিপোর্টের হেডলাইনই করেছে, দেখবেন একটু আপনারা, যে আয়নাঘর পরিদর্শনে না ডাকায় ভুক্তভোগীদের অনেকের ক্ষোভ। ভুক্তভোগীদের মধ্যে 2টি অংশকে তুলে ধরা হয়েছে। প্রথম জায়গাটা আপনারা একটু দেখুন, 3টি জায়গা আমি হাইলাইট করবো। একটা হচ্ছে, প্রথমে বিবিসি রিপোর্টে বলা হচ্ছে সরকার নির্বাচিত কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এটা আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরায় 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে। ওই বন্দিশালাগুলো ব্যবহার হতো, যেগুলোর অবস্থান পুলিশের বিশেষ বাহিনী, র্যাব, দেন ডিজিএফআই, এইসব এলাকার মধ্যে। এবং 15 বছরের গুমের শিকার ব্যক্তিদেরকে ওই বন্দিশালা আটকে রেখে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো, এটা একটা বিভৎস, ডক্টর ইউনূস বলেছেন। তারপর আয়নাঘর নামে পরিচিত বা গোপন এসব বন্দিশালা পরিদর্শনের সময় সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে পারতেন, অনেকেই বলছেন উনি কেন ছিলেন না, একটা প্রশ্ন। আবার দেখুন, বলা হচ্ছে যে গত বছর জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বন্দী অবস্থা থেকে ফিরে আসার পর নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে জানিয়েছিলেন যে তাদের তুলে নিয়ে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল। ভুক্তভোগীদের মধ্যে আওয়ামী লীগ আমলে গুমের শিকার প্রধান উপদেষ্টা পরিদর্শনে গেছেন। সেখানে জামাতে ইসলামীর বাংলাদেশের প্রয়াত নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি উপদেষ্টাদের সঙ্গে ছিলেন। এর বাইরে জামাত ইসলামী আরেক প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাসেম সেখানে উপস্থিত ছিলেন। তবে ওই সফরে সঙ্গী হিসেবে ডাক পায়নি আওয়ামী লীগ আমলের গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। এই জায়গাটায় মায়ের ডাকের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। এটা খুবই দুঃখজনক। বিবিসি বাংলাকে বলছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়ক সঞ্জিদা ইসলাম। তিনি আরো বলছেন, আমরা তাদেরকে জানাইছিলাম যে 12-13 বছর ধরে যারা আন্দোলন করেছে ভিকটিম পরিবারের তাদের একজন প্রতিনিধি সেখানে থাকা দরকার, কিন্তু সেটা না করে তারা পছন্দের মতো কিছু লোক নিয়ে গেছে, বলেন মিস ইসলাম। একইভাবে মাইকেল চাকমা প্রায় 5টা বছর জীবনের ওখানে কাটিয়েছেন আয়নাঘরে।
মাইকেল চাকমা বলছেন যে আজকে যে তারা যাবে সে ব্যাপারে আমার কিছুই বলা হয়নি, আমাকে কিছুই বলা হয়নি। আমি জানতে পারছি আজকে সকালে মায়ের ডাকের কাছ থেকে, তারপর মিডিয়ায় নিউজ দেখলাম। তিনি বলছেন যে আমাকে ওখানে নিলে তো অনেক বেশি ইনফরমেশন পেত, আমি দেখিয়ে দিতাম যে এই ইনফরমেশন আমার কাছে আছে, কিন্তু তাদেরকেও সেখানে নেওয়া হয়নি। একই সাথে যমুনা টিভির নিউজ সাইটে আমাদের একটা নিউজ করেছে, যেখানে পরিদর্শন করা আয়না ঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে। বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কি বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব? শফিকুল আলম বলেছেন আয়নাঘরের আলামত ধ্বংস করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে। বুধবার যৌথ বাহিনীর গোপন বন্দিশালা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর সময় তার সাথে দেশি বিদেশি গণমাধ্যম সংবাদকর্মী, ভুক্তভোগী ও কয়েকজন উপদেষ্টা ছিলেন। ঘুরে দেখা বন্দিশালাগুলো কোথায় কোথায় জানানো হয়েছে। এরপরে দুপুরে নিয়ে প্রেস কনফারেন্স হয়েছে। অভিযোগ করা হচ্ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘরগুলোর চিহ্ন মুছে ফেলার চেষ্টা হচ্ছে। প্রেস সচিবের বক্তব্য উঠে এলো এর সত্যতা। শফিকুল আলম বলেন দেশে 7 থেকে 800-র বেশি আয়নাঘর বা টর্চার সেল আছে। অকল্পনীয়। বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, মানে বিশেষ করে আয়নাঘরের বিষয়টা নিয়ে। অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর কাফির যে তার বাড়িতে যে ঘটনাটি ঘটেছে সেইটা নিয়ে, মানে তাকে নিয়ে অনেক কথা হয়। অন্যদিকে যে ডক্টর ইউনূস আয়নাঘর সবার সামনে এনেছেন, মানে একটা বিষয় যে একটা হুইল চেয়ার, তারপরে আয়নাঘরের বিভিন্ন জিনিসপত্র সাধারণ মানুষরা বলতেছে নতুন। এই কথাগুলো কিন্তু ডক্টর ইউনূসকে বিভ্রান্তির মুখে ফালানোর জন্য তারা এইসব বলতেছে। মানে এই কথাগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই। তারা যা মনে যাচ্ছে তাই বলতেছে। যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অন্যায় কাজগুলো মানে অস্থিতিশীল কাজগুলোকে স্বাভাবিক করার জন্য, মানে সব কিছু সামনে তুলে দেওয়ার জন্য এসেছেন ডক্টর ইউনূস। সেই ডক্টর ইউনূসকে মানুষ এই সব কথা বলে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।